আমার ছেলের বয়স তখন মাত্র ৭ দিন। বাসায় ফিরে দেখি সে গুরুতর অসুস্থ, আর তার পাশে আমার অচেতন স্ত্রী পড়ে আছে। আমি দুজনকেই হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু ডাক্তার পরীক্ষা করতেই তার মুখের রং বদলে গেল। তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে বললেন, পুলিশকে ফোন করুন। আমার নাম রায়হান আহমেদ। আমি ঢাকার উপকণ্ঠে একটি সাধারণ মধ্যবিত্ত এলাকায় থাকি। একটি নির্মাণ সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানে আমি অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করি। আমার স্ত্রী মেহরিন ছিল পৃথিবীর সবচেয়ে শান্ত আর ভালো মানুষদের একজন। সে রিকশাওয়ালাকে ভাড়া দেওয়ার সময়ও হাসিমুখে কথা বলতো। দোকানের কর্মচারীরা ভুল করলেও রাগ করতো না। আর আমাদের ছোট্ট ভাড়া বাসাটাকেও নিজের ভালোবাসা দিয়ে এমন একটা জায়গায় পরিণত করেছিল, যেখানে ফিরে এলে মনে হতো এটাই আমার পৃথিবী। ৭ দিন আগে আমাদের জীবনে এসেছিল আমাদের প্রথম সন্তান, একটি ছোট্ট ছেলে। আমরা তার নাম রেখেছিলাম আরিয়ান। হাসপাতালে প্রথমবার যখন আমি তাকে কোলে নিয়েছিলাম, সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট শরীর, মাথায় নরম টুপি, ছোট ছোট হাত নড়ছিল। সেদিন আমার মনে হয়েছিল আল্লাহ অবশেষে আমাদের জীবনে সবচেয়ে সুন্দর উপহার দিয়েছেন। বিয়ের কয়েক বছর পর, অনেক অপেক্ষার পর পাওয়া সেই সন্তান ছিল আমাদের দুজনের স্বপ্ন। কিন্তু আমি জানতাম না, মাত্র কয়েকদিনের মধ্যে সেই স্বপ্ন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হবে। মেহরিন হাসপাতাল থেকে বাসায় আসার ৪ দিন পর আমার অফিস থেকে জরুরি ফোন আসে। আমাদের কোম্পানির একটি বড় প্রকল্পে হিসাবের সমস্যা হয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রে ভুল পাওয়া গিয়েছিল। একজন সরবরাহকারী আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছিল, আর বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ক্ষতি হতে পারত। আমার ম্যানেজার অনুরোধ করলেন আমাকে চট্টগ্রামের শাখায় ৪ দিনের জন্য যেতে হবে। আমি বললাম, স্যার, আমার স্ত্রী মাত্র সন্তান জন্ম দিয়েছে। আমার ছেলে এখনও ১ সপ্তাহেরও হয়নি। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, রায়হান, আমি বুঝি, কিন্তু এই কাজটা তোমাকেই সামলাতে হবে। অনেক চিন্তার পর আমি রাজি হয়ে গেলাম। আজও সেই সিদ্ধান্তের কথা মনে পড়লে বুকের ভেতর একটা ভারী কষ্ট অনুভব করি। যাওয়ার আগে আমি বসার ঘরে আমার মা শারমিন বেগম আর ছোট বোন তানিয়াকে সব বুঝিয়ে বললাম। পাশের ঘরে মেহরিন ঘুমাচ্ছিল, আর তার পাশে আমাদের ছোট্ট আরিয়ান। আমি মায়ের হাত ধরে বললাম, আম্মু, ওর খুব যত্ন নিও। ডাক্তার বলেছেন ওকে বেশি বিশ্রাম নিতে হবে, সময় মতো খাবার, পানি আর ওষুধ লাগবে। আম্মু আমার গালে হাত রেখে বললেন, রায়হান, মেহরিন এখন আমাদের পরিবারের মানুষ, তুমি নিশ্চিন্তে যাও। আমি নিজের মেয়ের মতো দেখব। তানিয়া হেসে বলল, ভাইয়া, তুমি এমন করছো যেন আমরা কেউ বাচ্চা দেখিনি। যাও, কাজ শেষ করে এসো। ভাবি আর ভাগ্নের কিছু হবে না। আমি তাদের বিশ্বাস করেছিলাম। এটাই ছিল আমার প্রথম ভুল। ৪ দিন বাইরে থাকার সময় আমি প্রতিদিন বারবার ফোন করেছি, কিন্তু প্রতিবারই মা ফোন ধরতেন। মেহরিন খুব কম কথা বলতো। ভিডিও কলে যখন মা ক্যামেরা ঘুরিয়ে দেখাতেন, আমি দেখতাম মেহরিন বিছানায় শুয়ে আছে, তার মুখ ফ্যাকাশে, চোখ ক্লান্ত, যেন কথা বলার শক্তিটুকুও নেই। একদিন ভিডিও কলে হঠাৎ মেহরিন দুর্বল গলায় বলল, রায়হান, কিন্তু সঙ্গে সঙ্গে মা ফোনটা সরিয়ে নিলেন। ও খুব আবেগপ্রবণ হয়ে গেছে। মা বললেন, বাচ্চা হওয়ার পর মেয়েদের এমন হয়। আরেক রাতে ফোনে আমি আরিয়ানের কান্নার শব্দ শুনলাম, কিন্তু সেটা স্বাভাবিক কান্না ছিল না। মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে কাঁদছে। আম্মু, আরিয়ান এমন কান্না করছে কেন? তানিয়া হেসে বলল, ভাইয়া বাচ্চা হয়েছে, কান্না করবে না তো কি করবে? আমার বুকের ভেতর অজানা ভয় জমতে লাগলো। আমি বললাম, মেহরিনকে ফোনটা দাও। মা উত্তর দিলেন, ঘুমাচ্ছে। তাহলে আরিয়ানকে দেখাও, ও খেয়েছে। আমি ধীরে ধীরে বললাম, আম্মু, মেহরিন ঠিকমতো খাচ্ছে তো? মায়ের মুখের ভাব হঠাৎ বদলে গেল। তুমি কি ভাবো আমি সন্তান মানুষ করতে জানি না? আমি 2টা সন্তান বড় করেছি। তোমার স্ত্রী কোনো রাজকন্যা না যে সবসময় আদর লাগবে। আমি আর কিছু বলিনি, কারণ তিনি আমার মা ছিলেন, কারণ আমি বাড়ি থেকে অনেক দূরে ছিলাম, আর কারণ আমি বিশ্বাস করতে চেয়েছিলাম আমার নিজের পরিবার কখনো আমার স্ত্রী আর সন্তানকে কষ্ট দেবে না। ৫ম দিনের রাতে কাজ আগেই শেষ হয়ে গেল। আমি কাউকে কিছু না জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাত বৃষ্টি পড়ছিল, রাস্তার আলো ঝাপসা হয়ে যাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে বারবার মনে হচ্ছিল মেহরিন আর আরিয়ানকে দেখে তবেই শান্তি পাবো। ভোরের একটু আগে আমি বাসার সামনে পৌঁছালাম।
চারপাশ নীরব, কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার বুক কেঁপে উঠল। এটা কোনো নবজাতক শিশুর ঘরের মতো লাগছিল না। ঘরে ছিল না বাচ্চার পাউডারের গন্ধ, রান্নার উষ্ণতা কিংবা পরিষ্কার কাপড়ের সুবাস, শুধু একটা অস্বস্তিকর গন্ধ। বসার ঘরে দেখি মা আর তানিয়া সোফায় ঘুমাচ্ছে। টেবিলের ওপর পড়ে আছে খাবারের প্যাকেট, কোমল পানীয় বোতল আর এলোমেলো জিনিসপত্র। আমাকে দেখে মা হঠাৎ জেগে উঠলেন। রায়হান, তুমি আগে বলনি কেন আসছো? আমি কোনো উত্তর দিলাম না, শুধু বললাম মেহরিন কোথায়? মা চোখ ঘষে বললেন ঘরে আছে। রাতে আরিয়ান অনেক কেঁদেছে, তাই হয়তো ঘুমাচ্ছে। ঠিক তখনই আমি আরিয়ানের কান্নার শব্দ শুনলাম, কিন্তু সেই কান্না ছিল খুব দুর্বল। আমি দৌড়ে ঘরের দিকে গেলাম। দরজা খুলতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মেহরিন বিছানার পাশে পড়ে আছে, তার চুল কপালে লেগে আছে, ঠোঁট শুকিয়ে গেছে, মুখ অস্বাভাবিক ফ্যাকাশে। আর পাশে আমাদের 7 দিনের সন্তান আরিয়ান। আমি তাকে কোলে তুলে নিলাম। তার শরীর গরম, খুব গরম। মেহরিন, আমি তাকে ডাকলাম, কোনো উত্তর নেই। আমি চিৎকার করে উঠলাম, আম্মু! মা আর তানিয়া দৌড়ে এলো, কিন্তু মেহরিনকে দেখে তাদের মুখের রং বদলে গেল। তারা এমনভাবে তাকালো যেন তারা হঠাৎ বুঝতে পেরেছে বিষয়টা অনেক বড় হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, ওর এমন অবস্থা হলো কিভাবে? মা কাপা গলায় বললেন, কাল রাতেও তো ঠিক ছিল। আমি অবিশ্বাসের চোখে তাকালাম। ঠিক ছিল? ও অজ্ঞান হয়ে পড়ে আছে। তানিয়া ধীরে ধীরে বলল, হয়তো নাটক করছে। নিজের বোনের মুখ থেকে এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি আরিয়ানকে কম্বলে জড়িয়ে নিলাম, মেহরিনকে কোলে তুললাম এবং সাহায্যের জন্য বাইরে বেরিয়ে গেলাম। পাশের বাসার করিম চাচা আমার চিৎকার শুনে বেরিয়ে এলেন। কিছু না জিজ্ঞেস করেই গাড়ির চাবি নিয়ে বললেন, চলো বাবা, হাসপাতালে যাই। সকাল 6টা 15 আমরা কাছের হাসপাতালে পৌঁছালাম। ডাক্তাররা সঙ্গে সঙ্গে মেহরিন ও আরিয়ানকে জরুরি বিভাগে নিয়ে গেলেন। একজন শিশু বিশেষজ্ঞ আরিয়ানের শরীর পরীক্ষা করলেন, তারপর মেহরিনকে দেখলেন। কয়েক মিনিটের মধ্যেই ডাক্তারদের মুখের ভাব বদলে গেল। ডাক্তার আমার দিকেই তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাসায় তাদের দেখাশোনা করছিল কে? আমি বললাম, আমার মা আর ছোট বোন। ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নার্সের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, পুলিশকে ফোন করুন। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম এটা শুধু অসুস্থতার ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে আছে এমন একটি সত্য যা আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। হাসপাতালের করিডোরে প্রকাশ পেল ভয়ঙ্কর সত্য। হাসপাতালে পৌঁছানোর প্রায় 10 মিনিট পর আমার মা শারমিন বেগম আর তানিয়া দৌড়ে সেখানে এসে হাজির হলো। তাদের চোখে পানি, মুখে আতঙ্কের অভিনয়। আমাকে দেখেই মা ছুটে এসে আমার হাত ধরলেন। রায়হান, মা কাঁদতে কাঁদতে বললেন, বিষয়টাকে এত বড় করো না বাবা। আরিয়ান একটু বেশি কাঁদছিল, মেহরিনও একটু জেদ করছিল। তুমি তো জানো ও অনেক সময় ছোট বিষয় নিয়ে বেশি চিন্তা করে। আমি এত দ্রুত তার হাত সরিয়ে দিলাম যে মা মাঝপথে কথা থামিয়ে দিলেন। আমি শুধু তাকিয়ে রইলাম। যে মানুষটাকে আমি আমার স্ত্রী আর সন্তানের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, আজ সেই মানুষই আমার সামনে দাঁড়িয়ে নিচের ভুল ঢাকার চেষ্টা করছে। ঠিক তখনই তানিয়ার হাতে থাকা ফোনে হঠাৎ শব্দ হলো। একটা মেসেজ এসেছিল। সে স্বাভাবিকভাবেই ফোনের স্ক্রিনের দিকে তাকালো, কিন্তু পরের মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। সে বুঝতে পারেনি সে মেসেজগুলো মুছে ফেলতে ভুলে গেছে। আমি কয়েক ফুট দূরে দাঁড়িয়েও স্ক্রিনে ভেসে থাকা কথাগুলো দেখতে পাচ্ছিলাম। মেসেঞ্জারের কথোপকথন, আম্মু, ওকে বেশি খাবার দিও না, সবসময় দুর্বল সাজলে বুঝবে না। তানিয়া, আপু আরিয়ানকে থামাতে পারছে না, বাচ্চা সারাক্ষণ কাঁদছে। আম্মু, কাঁদতে দাও, মা হতে চেয়েছে, এখন দায়িত্ব বুঝুক। আমার চারপাশ থেকে হঠাৎ থেমে গেল। হাসপাতালের ব্যস্ত করিডোর, মানুষের হাঁটাচলা, মেশিনের শব্দ, সব কিছু কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ মনে হলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না এগুলো আমার নিজের মা আর বোনের লেখা কথা, যারা বলেছিল মেহরিন আমাদের পরিবারের মানুষ। ঠিক তখনই আমার চোখ পড়ল করিম চাচার দিকে। তিনি কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন, হাতে ছিল একটি বাদামি কাগজের ব্যাগ। তিনি আমাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার পর আবার বাসায় ফিরে গিয়েছিলেন। ধীরে ধীরে তিনি ব্যাগটা অপেক্ষার জায়গার একটি চেয়ারের উপর রাখলেন। রায়হান বাবা, তিনি নিচু গলায় বললেন, আমি একটা বিষয় না দেখে থাকতে পারলাম না, তাই এগুলো নিয়ে এলাম।
আমি ব্যাগ খুললাম। ভেতরে ছিল একটি পুরো ভর্তি ফর্মুলা দুধের বোতল, যেটা খোলা পর্যন্ত হয়নি, মেহরিনের প্রয়োজনীয় ওষুধ যেগুলো একটাও খাওয়া হয়নি, আর ছিল হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্রের কাগজ। সেখানে একটি লাইন নীল কলম দিয়ে গোল করে দাগ দেওয়া, জ্বর, অজ্ঞান হয়ে যাওয়া অথবা শিশুকে খাওয়াতে সমস্যা হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আমার হাত কাঁপতে শুরু করলো, কারণ আমি বুঝতে পারলাম মেহরিন শুধু অসুস্থ হয়নি, তার যত্ন নেওয়ার দায়িত্ব যারা নিয়েছিল তারা সেই দায়িত্ব পালন করেনি। আমার মা কাগজটার দিকে তাকালেন, আর ঠিক সেই মুহূর্তে তার মুখের অভিনয় থেমে গেল। এতক্ষণ যে মানুষটি কাঁদছিলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলেন, হঠাৎ তিনি চুপ হয়ে গেলেন। তার চোখে আর পানি ছিল না, ছিল শুধু ভয়। আমি ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললাম, আম্মু, আমার গলা কাঁপছিল। তুমি জানতেও যে মেহরিনের ওষুধ খেতে হবে? কেউ কোনো উত্তর দিল না। তুমি জানতেও যে আরিয়ান ঠিকমতো খাচ্ছে না। নীরবতা। তাহলে তোমরা কেন কিছু করনি? মা মুখ খুললেন, কিন্তু কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই জরুরি বিভাগের দরজা খুলে একজন নার্স বেরিয়ে এলেন। তার হাতে ছিল কিছু রিপোর্ট। তিনি আমার দিকে তাকালেন। রায়হান আহমেদ। আমি দ্রুত এগিয়ে গেলাম। জি। নার্স কিছুক্ষণ থেমে বললেন, আপনার স্ত্রী এখনও অচেতন, কিন্তু ডাক্তাররা কাজ করছেন। আপনার ছেলে আরিয়ানের অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে। আমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলাম, কিন্তু নার্সের পরের কথাগুলো শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আর একটা বিষয় আছে। আমি তাকালাম। নার্স নিচু গলায় বললেন, ডাক্তারদের সন্দেহ হচ্ছে এটা শুধু অবহেলার ঘটনা নয়, কিছু বিষয় তদন্ত করা প্রয়োজন। আমার বুকের ভেতর কেঁপে উঠল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। আমার মা আর বোন তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে আমি বুঝলাম, আমি যে সত্যের মুখোমুখি হতে যাচ্ছি সেটা শুধু আমার পরিবারকে নয়, আমার পুরো জীবনকে বদলে দেবে। যে সত্য জানার পর আমি নিজের পরিবারকে চিনতে পারিনি। হাসপাতালের সেই করিডোরে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, আমি যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, তারাই কি আমার স্ত্রী আর সন্তানের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ডাক্তার জরুরি কক্ষ থেকে বের হয়ে এলেন। আমি সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গেলাম। ডাক্তার, আমার স্ত্রী আর ছেলে কেমন আছে? ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন, আপনার ছেলে এখন কিছুটা স্থিতিশীল। সময় মতো হাসপাতালে আনার কারণে বড় বিপদ এড়ানো গেছে। আমি চোখ বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তারপর ডাক্তার একটু থেমে বললেন, কিন্তু আপনার স্ত্রীর অবস্থা নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে। আমার বুক ধক করে উঠল। কী ধরনের প্রশ্ন? ডাক্তার বললেন, সন্তান জন্মের পর একজন মায়ের শরীর খুব দুর্বল থাকে। তাকে নিয়মিত খাবার, পানি, ওষুধ এবং বিশ্রাম প্রয়োজন। কিন্তু আপনার স্ত্রীর শরীরে দুর্বলতার যে লক্ষণগুলো আমরা পেয়েছি, তাতে মনে হচ্ছে তিনি কয়েকদিন ধরে ঠিকমতো যত্ন পাননি। আমার চোখ চলে গেল মায়ের দিকে। তিনি তখন চুপ করে দাঁড়িয়েছিলেন। কোনো প্রতিবাদ নেই, কোনো কান্না নেই, শুধু নীরবতা। কিছুক্ষণ পর পুলিশ হাসপাতালে এসে পৌঁছালো। একজন নারী অফিসার আমার কাছে এসে শান্ত গলায় বললেন, আমরা বিষয়টি তদন্ত করছি, আপনার কাছ থেকে পুরো ঘটনা জানতে হবে। আমি সব বললাম, আমি কিভাবে বাইরে গিয়েছিলাম, কিভাবে প্রতিদিন ফোন করেছি, কিভাবে মেহরিনকে দুর্বল দেখেছি, কিভাবে বাসায় ফিরে তাদের এই অবস্থায় পেয়েছি। তারপর আমি তানিয়ার ফোনের মেসেজগুলোর কথা বললাম। পুলিশ অফিসার তানিয়ার ফোন পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর তার মুখের ভাব কঠিন হয়ে গেল। এই কথোপকথনগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। মা তখন হঠাৎ কাঁদতে শুরু করলেন। আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তার দিকে তাকালাম। তাহলে কেন? মা মাথা নিচু করে বললেন, আমি ভেবেছিলাম মেহরিন তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছো তুমি? মা কাঁপা গলায় বললেন, বিয়ের পর থেকেই আমার মনে হতো তুমি শুধু তোমার স্ত্রীকে নিয়েই ব্যস্ত, আর সন্তান হওয়ার পর তো মনে হলো তোমার পৃথিবীতে আমাদের আর কোনো জায়গা থাকবে না। আমার চোখে পানি চলে এলো, কারণ এটা ছিল এমন একটা সত্য যা আমি কখনো কল্পনাও করিনি। আমার নিজের মা আমার সুখকে নিজের হার হিসেবে দেখেছিলেন। তানিয়া তখন হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, আমি শুধু আম্মুর কথা শুনেছি, আমি ভাবিনি ব্যাপারটা এত বড় হবে। আমি ধীরে ধীরে বললাম, কিন্তু তোমরা দুজনেই জানতেছিলে মেহরিন সাহায্য চাইছিল। কেউ উত্তর দিল না। কয়েক ঘন্টা পর মেহরিনের জ্ঞান ফিরল। আমি যখন তার পাশে গেলাম, সে দুর্বল চোখে আমার দিকে তাকালো। তার প্রথম কথা ছিল, রায়হান, আরিয়ান কেমন আছে?
আমি তার হাত ধরে বললাম, ও ভালো আছে, তুমি চিন্তা করো না। মেহরিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি তোমাকে ফোন করতে চেয়েছিলাম। আমি চুপ করে শুনছিলাম, কিন্তু তোমার মা বলেছিলেন তুমি কাজে ব্যস্ত, বারবার ফোন করলে তুমি বিরক্ত হবে। আমার বুকের ভেতর কষ্ট জমে উঠল। মেহরিন ধীরে ধীরে বলল, আমি ভেবেছিলাম হয়তো সত্যিই আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমি তার হাত শক্ত করে ধরলাম। না মেহরিন, তোমার কোনো দোষ ছিল না। কয়েকদিন পর তদন্তের ফল বের হলো। পুলিশ জানালো ঘটনাটি অবহেলার কারণে ঘটেছে এবং মেসেজগুলো প্রমাণ হিসেবে নেওয়া হয়েছে। আমার মা ও বোনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হলো। কিন্তু সবচেয়ে কঠিন বিষয় ছিল আমাকে মেনে নিতে হয়েছিল যে সব সম্পর্ক রক্তের হলেও সবসময় নিরাপদ হয় না। কয়েক মাস পর আমরা নতুন বাসায় চলে গেলাম। ছোট্ট আরিয়ান ধীরে ধীরে বড় হতে লাগলো। একদিন রাতে আমি তাকে কোলে নিয়ে বসেছিলাম। মেহরিন পাশে বসে হাসছিল। আমি জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, জীবনে সবচেয়ে বড় শিক্ষা আমি সেদিন পেয়েছিলাম। পরিবার শুধু সেই মানুষদের নিয়ে তৈরি হয় না যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে। পরিবার হলো সেই মানুষগুলো যারা আপনার দুর্বল সময়ে পাশে দাঁড়ায়, যারা আপনার কষ্টকে ছোট করে না, যারা আপনার ভালোবাসার মানুষকে নিজের মানুষের মতো আগলে রাখে। সেদিন হাসপাতালের করিডোরে আমি আমার পুরনো পরিবারকে হারিয়েছিলাম, কিন্তু একই সঙ্গে আমি আমার সত্যিকারের পরিবারকে আরও শক্ত করে ফিরে পেয়েছিলাম। সমাপ্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।